ইউরেনিয়াম লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে রূপপুর কেন্দ্র। জুলাই অগস্টে প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট পাওয়ার আশা, পূর্ণ সক্ষমতা মিলবে জানুয়ারি থেকে। পারমাণবিক শক্তিতে আত্মবিশ্বাস জরুরি, তাই আমরা নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। এই প্রকল্পের মাধ্যমে আমরা কেবল বিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্তে প্রবেশ করছি না, বরং একটি জ্ঞানভিত্তিক, প্রযুক্তি নির্ভর, আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাচ্ছি। ন্যায়ের শাসন প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর। গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। ভোটের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে বলছে ইইউ। মাননীয় সদস্যবৃন্দ বসুন, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। সংসদ অধিবেশনে ফের উত্তাপ। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে ভর করে জাতিকে বিভক্ত না করার আহ্বান। মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি। দেশে জঙ্গি নেই, উগ্রবাদী থাকতে পারে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। অভিযুক্তদের জামিন বাতিলের চেষ্টা করবে সরকার। ফের ডুবল চট্টগ্রাম নগরী, চরম ভোগান্তি। জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা খরচের সুফল নিয়ে প্রশ্ন। এটা তো জনদুর্ভোগ, আমাদের জন্য অনেক কষ্টের। আমরা এখন ঝুঁকি নিয়ে পানির মধ্যে এখানে চলে যাচ্ছি। তেল সমৃদ্ধ দেশগুলোর জোট ওপেক ছাড়ল আরব আমিরাত। ইরান সৌদি আরবের উপর বড় আঘাত মন্তব্য বিশ্লেষকদের। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং এর মাধ্যমে বিদ্যুৎ খাতে লেখা হলো নতুন ইতিহাস। এর মাধ্যমে বাংলাদেশ ৩৩তম রাষ্ট্র হিসেবে নাম লেখালো পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায়। উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, এই শক্তির ক্ষেত্রে আত্মবিশ্বাস জরুরি, কিন্তু আত্মতুষ্টি বিপজ্জনক, আর তাই নিরাপত্তায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে ইউরেনিয়াম ব্যবহারের মাধ্যমে পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে প্রবেশ করল বাংলাদেশ। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে ঈশ্বরদীর রূপপুরে উপস্থিত ছিলেন প্রকল্পের আর্থিক এবং কারিগরি সহায়তাকারী দেশ রাশিয়ার পরমাণু বিজ্ঞান সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচভ। বাংলাদেশের এ নবযাত্রায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং এর মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রটি নতুন প্রাণ পেয়েছে। এর মাধ্যমে পরিবেশ বান্ধব বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। And it's a very, very good day for all those all over the world that put their trust in the peaceful uses of nuclear energy. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, রূপপুর পূর্ণাঙ্গভাবে চালু হলে শুধু বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতাই বাড়বে না, বরং এর সুফল মিলবে কৃষি, উৎপাদন এবং অর্থনীতিতে। পারমাণবিক শক্তিতে আত্মবিশ্বাস জরুরি, কিন্তু আত্মতুষ্টি বিপজ্জনক, তাই আমরা নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। এই প্রকল্পের মাধ্যমে আমরা কেবল বিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্তে প্রবেশ করছি না, বরং একটি জ্ঞানভিত্তিক, প্রযুক্তি নির্ভর, আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিটের উৎপাদন সক্ষমতা 2400 মেগাওয়াট। আগামী আগস্টে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের পর ডিসেম্বরে 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং হবে আগামী বছরের মাঝামাঝি। পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার 10 থেকে 12 ভাগ সরবরাহ হবে রূপপুর থেকে।
রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বিশ্বের অনেক দেশেই এরকম মেগা প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার নজির রয়েছে। সেই বাস্তবতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রমকে সচল রেখে জ্বালানি নিরাপত্তা এবং প্রযুক্তিগত উৎকর্ষতার প্রতি যে অঙ্গীকার ছিল তা বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। শাহ আলী জয়, নিউজ 24, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী। ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে ন্যায় বিচার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ স্লোগানে এবছরের জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোনেন আইনগত সহায়তায় সুবিধাপ্রাপ্ত জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কথা। বক্তব্যে সরকার প্রধান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে থাকাকালে বিনা বিচারে কারাগারে থাকা বন্দীদের দুরবস্থা তুলে ধরেন। আমি নিজে কারাগারে এমন অনেককে দেখেছি যারা শুধুমাত্র আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে বছরের পর বছর ধরে বিনা বিচারে কারাগারে থাকতে বাধ্য হচ্ছেন। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের পতনের পরে গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। জানান, অর্থের অভাবে যেন ন্যায় বিচার থেকে কেউ বঞ্চিত না হয় সে ব্যাপারে সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ 1.5 দশকেরও ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশের জনগণ পুনরায় গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। এই গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই, আর এই ন্যায় বিচার সবার জন্যই প্রযোজ্য। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 2026 সালের সেরা কর্মকর্তার হাতে সম্মাননা তুলে দেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং চোখে পড়েনি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ মিশন। পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরে এসব কথা জানান মিশনের প্রধান ইভার্স ইজাবস। ভবিষ্যৎ নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে 19টি সুপারিশ করেছে তারা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘমেয়াদী ও স্বল্প মেয়াদী সহ মোট 2 শতাধিক পর্যবেক্ষক কাজ করেছে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের। নির্বাচনের দুদিনের মধ্যেই প্রাথমিক প্রতিবেদন প্রকাশের প্রায় 2 মাস পর তারা পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরল। মিশন প্রধান আইভার্স ইয়াবস এই নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, 2008 সালের পর একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা ফিরে এসেছে। সুশাসন প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। They were highly competitive and professionally managed. Despite lingering concerns, elections took place peacefully, and that achievement should be acknowledged. The outcome of these elections changed the political landscape, and in contrast to previous elections, the results were broadly accepted. এই প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পেরেছে। ভোট পড়ার হারও খুবই ভালো। পোস্টাল ব্যালটের বিষয়টিও প্রশংসা পেয়েছে এবার। Didn't observe anything that might resemble some kind of electoral engineering. If we see the number of votes cast, it's quite impressive. প্রতিবেদনে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য নারী হেনস্থার প্রতিকার, অনলাইনে রেজাল্ট প্রকাশ, নারীদের অংশগ্রহণ 1/3, প্রার্থীদের খরচের অডিট, প্রতিবন্ধীদের জন্য সুবিধা সহ মোট 19টি সুপারিশ দিয়েছে তারা। Ensuring transparency in political finance, promoting safe digital communication environment, and the advancement of women in national politics. প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্য ঘিরে ফের উত্তপ্ত জাতীয় সংসদের অধিবেশন। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হয়ে জামাতের রাজনীতি করা অপরাধ, তার এমন মন্তব্যের জেরে পাল্টা বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অসংসদীয় বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি, আর মুক্তিযুদ্ধ নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। জাতীয় সংসদের এই উত্তেজনা কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যকে ঘিরে। ওনার গলা, আমি কিন্তু ওনাদেরকে খারাপ কিছু বলি নাই। বসেন।
প্রধান বিরোধী দলীয় নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হয়ে জামাতের রাজনীতি করা দ্বিগুণ অপরাধ। কথা বলেন রাজাকার আলবদর ইস্যুতেও। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, সংসদে শৃঙ্খলা রক্ষা করুন। পরে যুক্তি খণ্ডন করে বিরোধী দলীয় নেতা ফজলুর রহমানের অসংসদীয় বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন। আমি অনুরোধ করব মাননীয় স্পিকার, তার এই অসংসদীয় অংশটা এখান থেকে যেন এক্সপান্স করা হয়। ফজলুর শফিকুরের পাল্টাপাল্টি বক্তব্য ও উত্তেজনার পর মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করতে সংসদে আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি। আমরা সবাই আলোচনা সমঝোতার মধ্য দিয়ে এই মহান জাতীয় সংসদের আমাদের সমস্ত কার্যবাহ অ্যান অর্ডার অফ দি ডে আমরা এমনভাবে পরিচালনা করি যেন আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্ম দেখে যে এই জুলাই যোদ্ধারা তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে, তারাও যেন শুনে যে আমরা জাতির প্রত্যাশা পূরণের জন্য এখানে আছি। আধ ঘন্টার উত্তপ্ত পরিস্থিতি শেষে স্পিকার সংসদে শৃঙ্খলা বজায় রাখতে সংসদ সদস্যদের রুলস অফ প্রসিডিউর পড়ার পরামর্শ দেন। আমি প্রতিদিনই বলি যে রুলস অফ প্রসিডিউর বইটা একটু পড়েন। যদি এই সংসদ যদি বিধি মোতাবেক পরিচালিত না হয়, এটি আর জাতীয় সংসদ থাকবে না। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। গোয়েন্দা তালিকায় থাকা 1611 জঙ্গি দেশে খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছে। সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় 9টি জঙ্গি সংগঠনের তালিকাভুক্ত 370 জঙ্গি এখনো পলাতক। বড় ঝুঁকির বিষয় হলো অনেকে জামিনে বেরিয়ে হাজিরা না দিয়ে আত্মগোপনে চলে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে কিছু উগ্রবাদী থাকতে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এখনই দমন করা না গেলে সরকার পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে জঙ্গিরা। আরও জানাচ্ছেন জুবায়ের সানি। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কায় সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোয়েন্দা তথ্য বলছে 2021 থেকে 2024 সাল পর্যন্ত 1231 জন জঙ্গি জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছে। আর 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের জুলাই পর্যন্ত জামিন পেয়েছে আরও 380 জন। জামিন পাওয়া এই 380 জনের মধ্যে জেএমবির 68 জন, জামাতুল আনসার ফিল হিন্দালের 15 জন, হুজিবির 4 জন, ইমাম মাহমুদ কাফেলার 4 জন, হিজবুত তাহরির 6 জন, নব্য জেএমবির 6 জন, এবিটির 4 জন, আনসার আল ইসলামের 7 জন ও নামবিহীন সংগঠনের 265 জন রয়েছেন। এর মধ্যে 114 জন জামিন পাওয়ার পর থেকে আর কখনো আদালতে হাজিরা দেননি। আরও 96 জন কোথায় আছে তার কোনো হদিস নেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিকে যে আদালতের বেসামাল অবস্থা ছিল, সেই অবস্থাতে অনেক সন্ত্রাস বিরোধী আইনে মামলায় অনেকে জঙ্গি যতটুকু বলা হচ্ছে আসামিদেরকে, তারা অনেকেই জামিন পেয়ে যায়। তো এদের মধ্যে অনেকেই আদালতে হাজিরা দিচ্ছে। বেশিরভাগ আসামি তারা হাজিরা দিচ্ছে। আবার সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় অভিযুক্ত অন্তত 370 জন জঙ্গি এখনো গ্রেপ্তার হয়নি। তাদের মধ্যে রয়েছে জেএমবি, হুজিবি, নব্য জেএমবি, হিজবুত তাহরির, আনসার আল ইসলাম, আল্লাহর দল, এবিটি, শারকিয়া ও ইমাম মাহমুদের কাফেলা। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য বিশ্লেষণে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলোর কাছে অনেক গ্রেনেড ও ভারী অস্ত্র রয়েছে। এখন কিন্তু যারা উগ্রবাদী, এরা কিন্তু নিশ্চিন্তে নির্বিঘ্নে বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে, অনেক ধরনের অ্যাপ ব্যবহার করে তারা কিন্তু গোপনে কথাবার্তা বলতে পারে। আপনি যদি তাদেরকে তাদের সেই নেটওয়ার্ক অথবা কনভারসেশন যদি ইন্টারসেপ্ট না করতে পারেন, সেই সক্ষমতা যদি আপনার যদি না থাকে, তাহলে তাদের দৌরাত্ম্য এবং বিস্তার দিনে দিনে বাড়তেই থাকবে।
পুলিশের গোয়েন্দা তথ্যে পলাতক ৩৭০ জঙ্গির মধ্যে ১৮৫ জন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি, ১৬ জন হরকাতুল জিহাদ আল ইসলামী হুজিবি, ১৬ জন নব্য জেএমবি, ৫৯ জন হিজবুত তাহরির, ২৫ জন আনসার আল ইসলাম, ৫৮ জন আনসারুল্লাহ বাংলা টিম, ৯ জন আল্লাহর দল, ১ জন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া এবং ১ জন ইমাম মাহমুদের কাফেলা থেকে রয়েছেন। রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিগত সরকারের আমলে জঙ্গি তৎপরতাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে ফেসিবাদী আমলের সময়, তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করত। পলাতক জঙ্গিরা আইন শৃঙ্খলার জন্য গুরুতর হুমকি। তারা পুনরায় সংঘটিত হয়ে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে ঝুঁকি আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা। জঙ্গিবাদে অভিযুক্তদের জামিন বাতিলের চেষ্টা করবে সরকার, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। বলেন, সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতেও কাজ করছে সরকার। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে আমরা আসলে কামব্যাক করতে চাই। এবার এই সতর্কতার মানে হচ্ছে এটা খানিকটা ঝুঁকি তৈরি করেছে, কারণ ১.৫ বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। সেটারই খানিকটা ইম্প্যাক্ট আমরা বলতে পারি। এই সরকার এগুলো কমব্যাট করবে। জনগণকে এটুকু বলতে চাই, এই ঝুঁকি এমন না যে এটার জন্য ভয় পেতে হবে। একটু বৃষ্টিতেই আবারও ডুবল চট্টগ্রাম নগরী। মুরাদপুর প্রবর্তক মোড় থেকে চকবাজার, পানিতে তলিয়ে যায় বন্দর নগরীর বিস্তীর্ণ এলাকা। চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। একদিকে কর্মমুখী মানুষের ভোগান্তি, আর অন্যদিকে এসএসসি পরীক্ষার্থীদের পোহাতে হয়েছে চরম দুর্ভোগ। আকরাম হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রতন দাস। চট্টগ্রামের মুরাদপুর থেকে প্রবর্তক মোড়, কোথাও হাঁটুতো, কোথাও কোমর সমান পানি। বাচ্চাকে কোলে পিঠে করে রাস্তা পার করছেন অভিভাবক। অবস্থা এতটাই বেগতিক যে নালা রাস্তা মিলেমিশে একাকার। বোঝার উপায় নেই কোথায় সড়ক আর কোথায় ম্যানহোল। এক পশলা বৃষ্টিতেই বন্দর নগরীর জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য দিনটি ছিল এক অগ্নি পরীক্ষা। পরীক্ষা শেষে বাড়ি ফেরার জন্য কেন্দ্রের গেটে দীর্ঘ অপেক্ষা। বাধ্য হয়ে সন্তানকে কোলে করে পার করছেন বাবা। না হলো 2-2.5 ঘন্টা ধরে এখনো বৃষ্টি পড়তেছে। জ্বরের পানিও ওটা অনেক বেশি হয়ে গেছে আমাদের। এভাবে যদি জনদুর্ভোগ হয়, আসলে তো এটা তো জনদুর্ভোগ আমাদের জন্য অনেক কষ্টের। ডিপু থেকে মুরাদপুরে অনেক পানি, তারপর ওখান থেকে গাড়ি করে পানির সামনে আসলাম, বাকিটা হেঁটে আসলাম। ওখানে পানি অনেক স্রোত। অফিসগামী মানুষের ভোগান্তিও ছিল চরমে। রিকশা বা সিএনজি অটোরিকশা মিললেও গুনতে হয়েছে দ্বিগুণ ভাড়া। অনেক সময় মাঝ পথেই বন্ধ হয়ে যায় যানবাহনের ইঞ্জিন। জলাবদ্ধতা নিরসন প্রকল্পে হাজার কোটি টাকা খরচ হলেও এর সুফল নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। কেউ যেতে পারতেছে না, তারপরও আমরা এখন ঝুঁকি নিয়ে পানির মধ্যে এখানে চলে যাচ্ছি। পুরনো বুলি আওড়াচ্ছেন মেয়র। বলছেন আগামী 15 মের মধ্যে সিডিএর খাল সংস্কার কাজ শেষ হলে পানি নিষ্কাশন ব্যবস্থায় বড় ধরনের উন্নতি ঘটবে। আমরা ওইভাবে আশা করছি যে হয়তোবা জুনের প্রথম দিক থেকে মের শেষ দিক থেকে সেটা শুরু হবে। সে কারণে আমরা যে সময় আমাদেরকে দিয়েছে মের 15 তারিখের মধ্যে কাজ বুঝিয়ে দিবে, আমরা সে ব্যাপারে তাদেরকে বলেছি যে মের 15 তারিখের মধ্যে কাজ বুঝিয়ে দিবে। প্রতিশ্রুতি আর আশ্বাসের ভিড়ে সাধারণ নগরবাসীর চাওয়া এখন একটাই, একটু বৃষ্টিতেই যেন থমকে না যায় তাদের জীবনযাত্রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর ঢাকা 17 সংসদীয় আসনের বাসিন্দাদের দীর্ঘদিনের পানির সমস্যা নিরসনে নেওয়া হলো নতুন পদক্ষেপ। মঙ্গলবার বিকেলে উত্তর কালাচাঁদপুরের পশ্চিম পাড়ায় উদ্বোধন হয়েছে নতুন পানির পাম্প। আর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব 2 আব্দুর রহমান সানি। এ সময় নিজ সংসদীয় এলাকার সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তিনি। প্রকল্পের কাজ শুরু হয় স্বস্তি প্রকাশ করে স্থানীয় বাসিন্দারাও।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় এলাকা ঢাকা 17 ঘনবসতিপূর্ণ এই এলাকা কালাচাঁদপুর পশ্চিমপাড়া। রাজধানীর গুলশান সংলগ্ন এই এলাকায় দীর্ঘদিনের প্রধান সংকট ছিল সুপেয় পানির অভাব। সেই কষ্ট লাঘব করতেই মঙ্গলবার বিকেলে নতুন একটি পানির পাম্প স্থাপনের কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব 2 আব্দুর রহমান সানি। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত নানা দাবি ও সমস্যার কথা তুলে ধরেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক। তিতাস গ্যাস কর্তৃপক্ষ আমরা তাদের টাকাও জমা দিয়ে রেখেছি, সমস্ত কিছু অ্যাপ্লিকেশন তাদের টেবিলেও আছে, কিন্তু তারা সেই পাইপটা তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদেরকে তারা সেটা 4 ইঞ্চি জায়গায় 6 ইঞ্চি পাইপটা তারা কিন্তু করে দেয়নি। আজকে আপনার কাছে এলাকাবাসীর মাধ্যমে সাথে নিয়ে আজকেও সেই জোর দাবিটা জানাচ্ছি, আপনি সেই লোকে আপনি ব্যবস্থা নেবেন। এ সময় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক অনতিবিলম্বে পাম্পের সুবিধা চালুর বিষয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করেন। নানাবিধ কারণে আমাদের পানির যে স্তর মাটির নিচে এটা নিচের দিক চলে যাচ্ছে, এর ফলে আমাদের মেশিনের মধ্যে চাপ পড়তেছে। এরপর পর্যাপ্ত পানি না ওঠা, পানির স্তর নেমে যাওয়া, পানি একদম না আসা এবং এর ফলে মেশিন নষ্ট হয়ে যাওয়া, এটা একটা পরিণতি ঘটে। আমরা যাতে প্রস্তুত আছি তাৎক্ষণিক ব্যবস্থা নেব, একদম ওয়াসাকে আপনারা আপনাদের পাশে পাবেন। সে সময় প্রধানমন্ত্রীর বহুমুখী উন্নয়ন উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন অনেকগুলো, অনেকে মনে করেছিলেন ওইগুলো ভোটের জন্য হয়তো উনি বলেছেন। প্রতিশ্রুতি দেওয়ার পর আজকে 2 মাসের মধ্যে কতগুলো কাজ করেছে আপনারা একটু দেখবেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব 2 আব্দুর রহমান সানি। পাম্পটির উদ্বোধন শেষে তিনি বলেন, জনগণের মৌলিক চাহিদা মেটাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী অত্র এলাকার এমপি জনাব তারেক রহমান স্যারের নির্দেশ হলো যে আমার এই এলাকাবাসী যাতে একটা সুস্থ নাগরিক জীবন যাপন করতে পারে। আপনারা চাওয়ার আগে এই যে বর্ষা সিজন আসছে, আমরা কিন্তু এই বর্ষা সিজনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি যাতে এই জলাবদ্ধতা তৈরি না হয়। এরপর প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সরকারি কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক অভিভাবকদের বিভিন্ন দাবি দাওয়া শোনেন। এসব বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করার আশ্বাস দেন আব্দুর রহমান সানি। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। তেল রফতানিকারক দেশগুলোর শক্তিশালী জোট ওপেক ও ওপেক প্লাস থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। চলমান যুদ্ধে ইরানের হামলা থেকে রক্ষা করতে প্রতিবেশী আরব দেশগুলো যথেষ্ট ভূমিকা পালন করছে না। আর মূলত এই ক্ষোভ থেকেই জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। একই সময়ে জেট ফুয়েল সংকটের সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন IATA। হরমুজ নিয়ে উত্তেজনার মধ্যেই ওপেক ও ওপেক প্লাস ছাড়ার ঘোষণা দিল মধ্যপ্রাচ্যের অন্যতম জ্বালানি রপ্তানিকারক ও যুক্তরাষ্ট্রের মিত্র সংযুক্ত আরব আমিরাত। 5 দশকের বেশি সময় পর সৌদি নেতৃত্বাধীন এই জোট ছাড়ল আমিরাত। 1 মে থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্তকে মধ্যপ্রাচ্যের জ্বালানি রাজনীতিতে বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। আবুধাবি বলছে, জাতীয় স্বার্থ, উৎপাদন সক্ষমতা ও ভবিষ্যৎ বাজার কৌশল পুনর্বিবেচনা করেই এই সিদ্ধান্ত। আমিরাতের অভিযোগ, চলমান যুদ্ধে ইরানের হামলা থেকে রক্ষা করতে প্রতিবেশী আরব দেশগুলো যথেষ্ট ভূমিকা পালন করছে না। এই পদক্ষেপ বৈশ্বিক তেল সরবরাহে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন IATA সতর্ক করেছে, ঘাটতি প্রথম বড় ধাক্কা পড়বে এশিয়ায়। বাড়তে পারে বিমান ভাড়া, এমনকি গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে কিছু ফ্লাইট বাতিলেরও শঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে তেলের দাম, যুদ্ধ এবং সরবরাহ সংকট, এই ত্রিমুখী চাপ শুধু জ্বালানি বাজার নয়, বৈশ্বিক বাণিজ্য ও যাত্রী সেবাকেও বড় পরীক্ষার মুখে ফেলেছে। আর দীর্ঘদিন ধরে ওপেকের সদস্য থাকা আমিরাতের এই বিচ্ছেদ সৌদি নেতৃত্বাধীন জোটের ভেতর বিশৃঙ্খলা বা ফাটল তৈরি করতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।